অনেকদিন পরে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি তার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ডিনার করেছে। এটা কি স্রেফ আনুষ্ঠানিকতা, দেখা সাক্ষাৎ, মান অভিমান ভাঙানো, না এর পেছনে আরো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে? বিশেষ করে সেই ডিনারে যখন পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকেন। এছাড়াও গতকাল আমি বিএনপির ওই কুলাঙ্গার নেতা ইকবাল হাসান মাহমুদ সম্পর্কে বলেছিলাম, আজকে তার সম্পর্কে নিকৃষ্ট পার্টি আওয়ামী লীগের সভানেত্রী কি বলেছিলেন সেটা একটু শুনবেন। আজকে 21শে জুলাই, 24 সালের 21শে জুলাই খুব গুরুত্বপূর্ণ একটা দিন, সেটি নিয়ে কথা বলবো। এবং আপনারা যারা আমার ফেসবুকে আছেন বা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন, তারা অনেকেই জানেন যে আমরা দ্য সোর্স নিউজ বাংলা নামের একটি অনলাইন নিউজ পোর্টাল শুরু করছি। সে ব্যাপারেই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। এ মাসের 10ই জুলাই রয়টার্সের সাথে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং তারপর থেকেই জল্পনা কল্পনা চলছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন কিনা। শেখ হাসিনা জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। আমরা যখন তিনি ফিরবেন কি ফিরবেন না এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছি, ঠিক তখনই সরকারের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এটি কেবলমাত্র রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয় কিংবা কথার কথা নয়, শেখ হাসিনা আসলেই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এর ফলে সরকারের কিন্তু টনক নড়েছে এবং আপনারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিএনপি নেতাদের কথাবার্তা শুনলেই বুঝবেন যে কিরকম নার্ভাসনেস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের সাথে বিভিন্ন সময়ে জোট করেছেন গত প্রায় 17 বছর, তাদেরকে একটা ডিনারে ইনভাইট করেছিলেন এবং সেই ডিনার পার্টিতে অনেকেই ছিলেন। দুটো দল সেই আমন্ত্রণ গ্রহণ করেন। একটি ইসলামী দল, তারা মনে করে যে সরকার তাদের গুরুত্ব দেয়নি, নির্বাচনে তাদের ঠিকমতো আসন দেয়নি। আরেকটি হলো আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল। এই জেএসডির অভিযোগ হলো যে নির্বাচনে আসন দেওয়া হয় নাই, সরকারের ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই। তার চেয়েও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো যে বর্তমানে আসমা আব্দুর রব অসুস্থ, অথচ সরকারের পক্ষ থেকে কেউ তাকে একবার দেখতেও যায়নি। তো এই দুটো দল বাদে অন্যান্যরা কিন্তু এই ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিল। এখানে বক্তব্য রেখেছেন মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের শুরুতে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ছবি টবি তোলা হয়েছে। তারপরে যখন বক্তৃতার পর্ব চলে সেখানে কিন্তু সাংবাদিকদের অ্যাক্সেস ছিল না এবং সেটা বলা যায় যে অনেকটা গোপনীয়তার সাথে এই বৈঠকটা করা হয়েছে এবং এই বৈঠকটা করাই হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশে ফ্যাসিস্ট সরকারের লোকজন ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকে, যে কোনো ভাবেই হোক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে হবে। তারেক রহমান সেখানে যারা এসেছিল তাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সাথে তার সদ্য নিয়োগ দেওয়া রাশেদ খান, যিনি সচিব পদমর্যাদায় তার রাজনৈতিক সহকারী, তিনি ছিলেন। তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলাম ছিলেন। তো তিনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। জামাতের যিনি সাধারণ সম্পাদক মিয়া পারোয়ার, তার সাথে কথা বলেছেন এবং মিয়া গোলাম পারোয়ারকে তিনি বলেছেন যে অনেকেই অনেকভাবে নির্বাচিত হয়ে এসেছে, সামহাও তিনি জিততে পারেননি, তবে তার সরকার মিয়া গোলাম পারোয়ারকে পররাষ্ট্র বিষয়ক কোনো দায়িত্ব দেবার কথা ভাবছেন। তারেক রহমানের সরকার তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে মিস্টার হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরের উপরে সম্প্রতি নাখোশ হয়েছেন। কারণ
হুমায়ুন কবির বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে সরকারকে অনেকবার বিব্রত করেছেন, এমনকি ভারতও তার উপরে খুব বিলা। তো সেই অবস্থায় হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সরকারের মধ্যে আছে, এবং মিয়া গোলাম পারোয়ারকে নতুন কোনো দায়িত্ব এই সংশোধন দেওয়া যায় কিনা সে ধরনের একটি ইঙ্গিত কিন্তু তারেক রহমান দিয়েছেন। এই সমস্ত ডিনার পার্টিতে আর কোনো দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিল না, কিন্তু সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তার কি কাজ ছিল, এবং তারেক রহমান তার সাথে একান্তে 10 মিনিট বৈঠক করেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে ঠেকাতে সবাই ঐক্যবদ্ধ। এই যে মাঝে মধ্যে তাদের ঝগড়াঝাটি দেখি, এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি বা অনেকটা আইওয়াশ, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে যে ষড়যন্ত্র তারা করছে সেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট থাকবে বলেই আমরা ধারণা করতে পারছি। এবার আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, যে দেখেন যে কুলাঙ্গার বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগকে বলে নিকৃষ্ট মানুষের দল, অথচ এই আওয়ামী লীগের সভানেত্রী খুব সম্প্রতি এই টুকুর পরিবার সম্পর্কে কি বলেছেন। কোথাও কোথাও এমনও করেছে, স্বামী স্ত্রী দুজনকে অ্যারেস্ট করেছে, তাহলে বাচ্চাগুলি যাবে কোথায়? ঠিক এই একই ঘটনা আমরা দেখছিলাম 2007 সালে করেছিল। যেমন এই যে আজকে বিদ্যুৎ মন্ত্রী এখন যে আছে টুকু, তাকে তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে সবাইকে অ্যারেস্ট করে। বিএনপি নেতা আমানুল আমান, তাকে আর তার স্ত্রীকে অ্যারেস্ট করে। বিএনপি নেত্রী কিন্তু কোনো কথা বলেনি। আমি যদিও কারাগারে বন্দি ছিলাম, আমি কোর্টে এসে এটা প্রতিবাদ করতাম যে কেন এভাবে গ্রেপ্তার করবে। হ্যাঁ, যে রাজনীতি করে পুরুষ মানুষ তাকে করলো, কিন্তু মেয়েদের কবে তার বাচ্চাগুলি যাবে কোথায়, থাকবে কার কাছে? তো এই হলো মির্জাফর অকৃতজ্ঞ ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। বিএনপি নিশ্চয়ই এই মানুষটার দিকে নজর রাখবেন। আজকে 21শে জুলাই, 16ই জুলাই থেকে 21শে জুলাই 2024 সালে বেশ কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এবং এখন বোঝা যাচ্ছে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ হিসেবে জঙ্গিরা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল। রংপুরের আবু সাইদ পুলিশের গুলিতে নয়, তাকে হত্যা করা হয়েছিল এই আন্দোলনকারীরাই, এই জঙ্গিরাই তাকে হত্যা করেছিল। অথচ এই আন্দোলনে কারা শহীদ হয়েছিল যদি শহীদ বলি, তাহলে দেখবেন দুটো নাম, এই আবু সাইদ আর মুগ্ধ। অনেক চিন্তা ভাবনা করে আরো একটা দুইটা নাম পাবেন, কিন্তু এর চেয়ে বেশি শহীদ হয়েছে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা, অনেক বেশি শহীদ হয়েছে পুলিশের এবং আনসারের সদস্যরা। আমি একটু দেখি যে প্রথম এই আন্দোলনে ঢাকায় শহীদ হয়েছিল সবুজ আলী, তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন কর্মী। তারপরে স্বেচ্ছাসেবক লীগ 59 নম্বর ওয়ার্ড ঢাকা নাজমুল হোসেন, তারপরে নূরে আলম শ্রমিক লীগ গাজীপুর, সুমন স্বেচ্ছাসেবক লীগ 62 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ, হামিদুল ইসলাম জুয়েল মোল্লা যুবলীগ গাজীপুর, মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা, বাকের মিয়া স্বেচ্ছাসেবক লীগ 18 নম্বর ওয়ার্ড, সৈয়দ জহিরুল ইসলাম টিপু আওয়ামী লীগ মিরপুর শিবপুর নরসিংদী, মমিনুল ইসলাম আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, মোহাম্মদ বাবুল আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, কবির আওয়ামী লীগ ঢাকা উত্তর, তানিম যুবলীগ ঢাকা উত্তর, কিরণ পৌর আওয়ামী লীগ। তো এই যে আমি নাম বললাম, 13 জনের নাম বললাম, অথচ দেখেন আজকে এদের নাম কিন্তু আমরা শুনতে পাই না। তো এইভাবে মানুষজনকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ আনসারদের হত্যা করে এই জঙ্গিরা একটি রেজিম চেঞ্জ করেছিল, এবং যার ফলে আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, এবং বাংলাদেশ
একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষে বলবো যে এই যে দীর্ঘদিন ইউটিউব নিয়ে কাজ করছি, এই প্রোগ্রাম করছি, এর ফলে হয়েছে কি, এই সংবাদের সাথে জড়িত অনেকের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, এবং তারপরে আমাদের মনে হয়েছে যে আমরা এই দুঃসময়ে দেশের মিডিয়ার যখন কোনো স্বাধীনতা নেই, গণমাধ্যমের গলায় পা দিয়ে তারেক রহমান সরকার চালাচ্ছে, ইউনূস চালিয়েছিল, তখন একটা মুক্ত গণমাধ্যম চাই, স্বাধীনতার সপক্ষের একটি গণমাধ্যম চাই। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অস্ট্রেলিয়া থেকে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু হবে, যেটার নাম দ্য সোর্স নিউজ বাংলা। আপনি যদি গুগলে সার্চ দেন, আমরা প্রায় গত 6 মাস ধরে এটি নিয়ে কাজ করছি। গত 2 মাস আমরা এটার পরীক্ষামূলক টেকনোলজিক্যাল দিক দেখছি, এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন মোটামুটি আমরা কলাম এবং কিছু নিউজ আপলোড করছি। আপনাদের সবাইকে সোর্স নিউজ এই অনলাইন পোর্টালে আমন্ত্রণ। আপনাদের পাঠক হিসেবে চাই, আপনাদের মতামত চাই, আপনাদের সব ধরনের সহায়তা চাই। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এই অনলাইন নিউজ পোর্টালটি আমার এবং আমার যে ছোট্ট টিমটা রয়েছে তাদের পক্ষে দীর্ঘদিন চালানো সম্ভব নয় যদি পাঠকের সমর্থন না পাই এবং অন্যান্য বিষয়ে আপনাদের সমর্থন না পাই। সবাইকে দ্য সোর্স নিউজ বাংলা পড়বার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।